সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর রহমতুল্লাহ। আপনাদের সঙ্গে রয়েছি তুরস্কের ইস্তাম্বুল থেকে। আজকে ইরান নিয়ে আবারও আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্র আজকে ইরানকে আক্রমণ করতে পারে এই ধরনের একটি সম্ভাবনা, একটি প্রোপাগান্ডা অথবা একটি তথ্য বিভিন্ন জায়গায় রয়েছে। আসলে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ কি করবে? করলে কেন করবে? আক্রমণ হলে কি ধরনের একটি পরিস্থিতি তৈরি হবে সেটি নিয়ে আজকের বিশেষ আলোচনা। গত ২ দিনে ইরান নিয়ে আমরা যে আলোচনাগুলো করেছিলাম, সেই আলোচনাগুলোতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভিডিওগুলো বিভিন্ন জায়গায় শেয়ার হয়েছে। আমরা অনুরোধ করব আপনারা আমাদের ভিডিওগুলোকে যদি পছন্দ করে থাকেন, তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, পরামর্শ দিবেন। আর আমাদের চ্যানেলের সদস্য হবেন, সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি আজকের আলোচনায়। আ আজকে ইরানের যে ঝুঁকি তৈরি হয়েছে, ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণের জন্য যে প্রস্তুতি নিয়েছে, তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের কি স্বার্থ রয়েছে? এবং আক্রমণ যদি হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে কি ধরনের ঘটনা ঘটতে পারে সে নিয়ে আমি খুব সংক্ষেপে আ আলোচনা করতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ইরানকে টার্গেট করেছে কারণ হলো মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করবে এই ধরনের দেশের সংখ্যা এখন একেবারে নাই বললেই চলে। সাম্প্রতিক সময়ে তুরস্ক যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থের পরিপন্থী কিছু কাজ করছে। অর্থাৎ তুরস্ক নিজস্ব রাজনৈতিক এবং পররাষ্ট্র নীতির দিকে আগাচ্ছে। কিন্তু তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনো বন্ধুত্বের পর্যায়ে রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবের দিকে যদি তাকাই, সৌদি আরব আ ট্রাম্পের সাথে বিশেষ করে খুব কাছাকাছি সম্পর্ক বজায় রাখছে। খুবই তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কাতারের দিকে যদি তাকানো হয়, কাতারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক ভালো। আরব আমিরাতের সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে অনেক ভালো। ফলে একমাত্র দেশ ইরান রয়েছে যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে এবং স্বার্থের বিরোধী। ফলে ইরানকে আক্রমণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই বিভিন্ন সময় পরিকল্পনা করবে এবং প্রস্তুতি নিয়ে থাকবে, এটি স্বাভাবিক। সর্বশেষ গত বছর ইসরায়েলের মাধ্যমে যে যুদ্ধটি হয়েছিল ইরানের সাথে, সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আপনারা সবাই দেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে ইরানকে রাজনৈতিকভাবে দুর্বল করতে, সামরিকভাবে শেষ করে দিতে। ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী আর কোনো অ্যাক্টর অথবা শক্তি থাকবে না। তো মার্কিন যুক্তরাষ্ট্র কেমন প্রস্তুতি নিয়ে এই পর্যন্ত ইরানের সাথে লড়াই করে যাচ্ছে, প্রতিযোগিতা করে যাচ্ছে? আপনারা যদি ম্যাপের দিকে তাকান, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আ ১৯৪৫ সালের পর থেকে, ২য় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে অথবা সারা দুনিয়ায় মার্কিন যে রাজনৈতিক প্রভাব, সামরিক প্রভাব সেটি সবাই জানেন এবং সর্বজন পরিচিত। মধ্যপ্রাচ্যে বিশেষ করে ১৯৯০ সালের যে উপসাগরীয় যুদ্ধ হয়েছিল, ইরাক যখন কুয়েতকে দখল করতে গিয়েছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রীয় পশ্চিমা দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধর থেকেই মূলত মধ্যপ্রাচ্যে একটি পরিকল্পিত সামরিক আগ্রাসন অথবা সামরিক শক্তি বৃদ্ধি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি এই ম্যাপের দিকে তাকানো হয়, তাহলে ইরানের পাশে যতগুলো দেশ রয়েছে, তুরস্ক সহ, পাকিস্তান সহ, আফগানিস্তান সহ প্রতিটি দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। কোথাও নৌঘাঁটি, কোথাও স্থলঘাঁটি, কোথাও সামরিক বাহিনী অবস্থান করছে। আপনারা যদি এই ম্যাপের দিকে তাকান, ইরাকে ২ টি বড় ঘাঁটি রয়েছে, আরো অনেকগুলো ঘাঁটি রয়েছে, বড় ২ টি ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অভিযান পরিচালনার উদ্দেশ্যে। সিরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, কুয়েতে রয়েছে, বাহরাইনে রয়েছে, কাতারে রয়েছে, আরব আমিরাতে রয়েছে। অর্থাৎ ইরানের পাশে যতগুলো দেশ রয়েছে, প্রতিটি দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিয়োজিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। তুরস্কেও শক্তিশালী ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। যদি এই ম্যাপের দিকে তাকানো হয়, তাহলে জর্দান, লেবানন, সিরিয়া, তুর্কি, ইরাক, কুয়েত, মিশর, সুদান, সৌদি আরাবিয়া, ইয়েমেন অথবা ওমানে, আরব আমিরাতে, কাতারে প্রতিটি দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রয়েছে, নৌঘাঁটি রয়েছে অথবা সামরিক সুযোগ সুবিধা রয়েছে।
এবং কিছু কিছু দেশে রাডার ব্যবস্থা রয়েছে, জর্দানের রাডার ব্যবস্থা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে কেন এত আগ্রহ? সরি, এই আগ্রহের পিছনে আমরা যদি তাকাই তাহলে দেখব জ্বালানি নিরাপত্তা, বিশ্ব রাজনীতিতে একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং সর্বশেষ ইসরায়েলের নিরাপত্তা। মধ্যপ্রাচ্যে ইসরায়েল একটি বিস্ফোরার মতো সবার কাছে পরিচিত। ইসরায়েল মুসলিম অধ্যুষিত একটি মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের স্বার্থকে সংরক্ষণ করে এবং ইয়াহুদিবাদের প্রতিনিধিত্ব করে। ফলে ইয়াহুদিবাদকে টিকিয়ে রাখা এবং মধ্যপ্রাচ্যে অমুসলিমদের একটি শক্তি অর্জনের জন্য ইসরায়েলের নিরাপত্তা খুবই জরুরি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ অথবা ইউরোপিয়ান ইউনিয়ন তারা 1920 সালের পর থেকে ইসরায়েলকে তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিল এবং ইসরায়েল তৈরি হওয়ার পরে, ইসরায়েল ঘোষণা হওয়ার পরে তাকে রক্ষা করার জন্য তাদের যে ভূমিকা সেটি অনস্বীকার্য এবং তার অংশ হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে এত সামরিক ঘাঁটি। তো ইরান হলো সর্বশেষ শক্তি, যে শক্তি ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে, সরাসরি ইসরায়েলকে আক্রমণ করেছে। সর্বশেষ 12 দিনের যে যুদ্ধ হয়েছে গত বছর, সেই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক সফলতা সবাইকে অবাক করেছে এবং সেই সফলতার পিছনেই মূলত ইরানের আরো বেশি শক্তি অর্জনের সুযোগ তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই দিক থেকে বিবেচনা করেই ইরানকে থামাতে চায়। কারণ ইসরায়েল যদি কোনো কারণে ধ্বংস হয় অথবা বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য স্বার্থের ক্ষুণ্ণ হবে। ফলে ইসরায়েলকে নিরাপত্তা দিতে, ইসরায়েলের শক্তিকে বৃদ্ধি করতে ইরানকে ধ্বংস করা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট। এবং এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক যে প্রভাব মধ্যপ্রাচ্যে সেটা আরো বৃদ্ধি পাবে, সেটা আমরা সবাই বুঝতে পারি। ফলে ইরানকে শেষ করে দেওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের মূল টার্গেট। কিন্তু কথা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র কি সরাসরি আক্রমণ করতে পারবে? আমি ঠিক এই প্রশ্নই করেছিলাম গত 2 দিন আগের একটি আলোচনায়। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আক্রমণ করতে চায় না। দর্শক, আপনাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন, আপনাদের শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের চ্যানেলটি মানুষের কাছে পৌঁছাবে আমরা আশা করছি। আবারও ফিরে আসি আলোচনায়। আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে একেবারে ইরানকে ঘিরে সামরিক শক্তি জোরালো করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে তাদের ঘাঁটিগুলো রয়েছে, আরেকদিকে সমুদ্র সীমায় এই ধরনের মারাত্মক মারণাস্ত্র নিয়ে তারা হাজির হয়েছে। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র 2-1 দিনের মধ্যে, কিছুদিনের মধ্যে ইরানকে ধ্বংস করে দিতে চায়? আমি মনে করি ধ্বংস করে দিতে সক্ষম হবে না। কারণ যদি কোনো কারণে মারণাস্ত্র ব্যবহার করা হয় ইরানের বিরুদ্ধে, তাহলে ইরান বসে থাকবে না। ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে মধ্যপ্রাচ্যে একটি বড় আঘাত হানতে চাইবে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে, মার্কিন স্বার্থ নিশ্চিত হয়েছে, নিহিত রয়েছে। ফলে ইরান বেঁচে থাকার লড়াইয়ে, ইরান নিজেকে টিকিয়ে রাখার লড়াইয়ে কুয়েতে আক্রমণ করতে পারে, ইরান কাতারে আক্রমণ করতে পারে, যেটি আক্রমণ করেছিল গত 12 দিনের যুদ্ধে। আরব আমিরাতে আক্রমণ হতে পারে, ওমানে আক্রমণ হতে পারে ইরাকের সামরিক ঘাঁটিগুলোতে, আক্রমণ হতে পারে অন্যান্য মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে। তাহলে কি হবে? যদি ইরান পার্শ্ববর্তী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে তাহলে কি সেই দেশগুলো কোনো ধরনের উত্তর না দিয়ে বসে থাকবে? বসে থাকবে না। তারাও আক্রমণ করতে চাইবে, তারাও জবাব দিতে চাইবে। ফলে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ অথবা সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই ভুলটা করতে চাইবে না। এবং মধ্যপ্রাচ্যের যারা শক্তি রয়েছেন, তুর্কি, সৌদি আরবিয়া এবং কাতার, আরব আমিরাত, তারাও চাইছেন না মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের ভয়াবহ একটি যুদ্ধে এই মুহূর্তে জড়িয়ে পড়ুক অথবা যুদ্ধ এখানে তৈরি করুক। ফলে যেটি হবে, এই সামরিক প্রস্তুতি এবং যুদ্ধযানের মধ্যপ্রাচ্যে আগমন ইরানকে কিছু রাজনৈতিক এবং সামরিক চুক্তিতে বাধ্য করতে পারে। ইরান তার যে পারমাণবিক শক্তির প্রক্রিয়া রয়েছে, যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, ইউরেনিয়াম বৃদ্ধির যে প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে এবং ব্যালিস্টিক মিসাইলের যে প্রজেক্ট তারা করে যাচ্ছেন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো ইরানকে চাপে ফেলে কিছু নির্দিষ্ট স্বার্থ উদ্ধার করে নিতে পারে। এইসব প্রকল্প থেকে ইরানকে দূরে রাখার চেষ্টা করতে পারে। অথবা সর্বশেষ এটি হতে পারে কিছুদিনের মধ্যে ইসরায়েলের মাধ্যমে
যুক্তরাষ্ট্র ইরানের উপরে কিছু আক্রমণ পরিচালনা করবে, ইরান তার প্রত্যুত্তরে কিছু আক্রমণ করবে, আবারও কিছুদিনের যুদ্ধ হবে, এই যুদ্ধে ইরানের কিছু ক্ষয়ক্ষতি হবে, ইরান নতুন করে আবার কিছু সময় নিবে নিজেকে শক্তিশালী করতে। ফলে এই যুদ্ধের ভয়াবহতা যেহেতু অনেক বেশি হবে, সেহেতু শক্তিধর দেশগুলো এই যুদ্ধকে সামনে নিয়ে আগাতে চাইবে না, অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে না, তার বিরোধিতা করবে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ২০০৩ সালে ইরাক দখল করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাক দখলের পর, ইরাক ধ্বংস হয়ে যাওয়ার পর ইরাকের যে রাজনীতি, সেই রাজনীতিতে শিয়ারা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ফলে আমেরিকার যে উদ্দেশ্য ছিল ইরাক দখল করে মধ্যপ্রাচ্যকে শাসন করা, সেটি অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। ফলে এখন ইরাকের শিয়াদের সাথে ইরানের শিয়াদের খুবই কাছাকাছি সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং এই সম্পর্কের কারণেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাঁধিয়ে মধ্যপ্রাচ্যকে আবার নিয়ন্ত্রণে রাখতে চায়। এবং সেই টার্গেটটা হচ্ছে ইরান। ইরানকে যদি তারা ধ্বংস করে দিতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার দেশ থাকবে না। তুর্কি, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থবিরোধী কাজে মধ্যপ্রাচ্যে রাজনৈতিকভাবে লিপ্ত রয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যে নিরাপত্তার জন্য তুর্কি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে যাবে না। আবার সৌদি আরব এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। সৌদি আরব নিজেও এই মুহূর্তে ইরান ধ্বংস হয়ে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে লিপ্ত হতে চাইবে না। ফলে কি হবে? ইরানকে যদি কোনোভাবে শেষ করে দেওয়া যায়, তাহলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী একটি নিয়ন্ত্রণ তৈরি হবে। মধ্যপ্রাচ্যে নতুন নতুন স্বাধীন দেশ তৈরি হয়ে যাবে এবং এই স্বাধীন দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রভাবাধীন রাষ্ট্র হিসেবে সামনে আসবে। এবং আরেকটি বিষয় হবে, সেটি হচ্ছে ইসরায়েল অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, ইসরায়েলের ভূখণ্ড বেড়ে যাবে, বিভিন্ন দেশের ইসরায়েলের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হবে। ফলে ইরান এই মুহূর্তে, যদিও শিয়া একটি দেশ, যদিও সুন্নিদের সাথে ইরানের একটি স্বার্থের সংঘাত রয়েছে, কিন্তু ইরানের মধ্যপ্রাচ্যে টিকে থাকা মার্কিন সাম্রাজ্যবাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এবং ইরান টিকে থাকলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে, রাজনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে এবং ইরান যদি টিকে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সংকট তৈরি হবে না। আশা করি মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণাত্মক নীতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো সমর্থন করবে না। ইসরায়েলের এই ধ্বংসাত্মক নীতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো সর্বাত্মক প্রতিরোধের ঘোষণা দিবে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখার জন্য সবাই চেষ্টা করবে। আজকের মতো এখানেই বিরতি রাখছি, শেষ করছি। আবার নতুন করে ইরান নিয়ে অথবা যুক্তরাষ্ট্র নিয়ে, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে নতুন কোনো আলোচনা হবে। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।